তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 4 থেকে অণুজীবসার নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারটা তো পুরোটা সমস্ত টপিক আমি আগের বছরই পুরোটা কভার করে দিয়েছি, কিন্তু এই বছরে প্রথমে আমি অনাক্রম্যতা অংশটা কভার করেছি, যে জায়গাটা পুরোটা বোঝবার ছিল। তারপরে আমি এলাম অণুজীবসারে, কারণ এই চ্যাপ্টারের বাকি মাঝের অংশটা বেশ কিছুটা মুখস্থ করবার। তাছাড়াও যদি তোমাদের কারোর মাঝের কোনো জায়গাটা বুঝতে প্রয়োজন হয়, কোনো টপিক লাগে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবো। আজকে আসি অণুজীবসার, কারণ এই অণুজীবসার এই অংশটা বেশ কিছুটা বোঝার অংশ এবং এখান থেকে বেশ কিছুটা প্রশ্ন আসে। তাহলে এই অণুজীবসার কি, নাম থেকেই বুঝতে পারছো যে সমস্ত সার বিভিন্ন অণু দ্বারা গঠিত হচ্ছে, মানে যার প্রাণ আছে, জীবাণু দ্বারা তৈরি হচ্ছে, সেইগুলোকে অণুজীব সার বলছে। এবার দেখো, তোমরা বলতেই পারো যে বাজারে তো এত রকম রাসায়নিক সার পাওয়া যায়, তা সত্ত্বেও আমরা অণুজীব সার এখন বর্তমানে ব্যবহার করার জন্য আমরা প্রমোট করা হচ্ছে কেন চাষিদের? কারণ রাসায়নিক সার যদি অত্যধিক পরিমাণে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে মাটি নয় আম্লিক বা ক্ষারীয় হয়ে পড়ছে, তার সাথে সাথে মাটির জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। আবার অতিরিক্ত সার যখন চাষিরা ব্যবহার করে ফেলেন, তখন সেই অতিরিক্ত সার জলে ধুয়ে গিয়ে পাশে জলাজমিতে পড়ছে বা জলাশয় পড়ছে এবং সেখানে গিয়ে ইউট্রপিকেশন ঘটাচ্ছে, মানে সেখানে গিয়ে সেই জলাশয়ের যে পুষ্টি বাড়িয়ে দিচ্ছে, তার ফলে প্রচুর পরিমাণ শৈবাল গজিয়ে উঠছে, সেটাকে অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম বলে। তারপরে সেই শৈবালগুলো সমস্ত মরতে থাকে এবং সেটা গিয়ে জলাশয়ে পলিউশন ঘটায়। ঠিক আছে, তাহলে এই সমস্ত কারণগুলো বন্ধ করার জন্য বর্তমানে চাষিদেরকে এই অণুজীব সার ব্যবহার করার জন্য জোর দেওয়া হচ্ছে। তাহলে এই অণুজীব সার কাকে বলে, সংজ্ঞাটা কি দেখো, যে সক্রিয় গোষ্ঠীর অণুজীব, মানে এই অণুজীবগুলো অ্যাক্টিভ, যেগুলো বিভিন্ন রকম কাজ করতে পারে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এককভাবে, মানে শুধু ব্যাকটেরিয়া, শুধু ছত্রাক বা শুধু শৈবাল এরকম হতে পারে, বা একত্রিতভাবে সম্মিলিতভাবে এরা কি করছে, পরিবেশের ক্ষতি করছে না। যেটা রাসায়নিক সার করে, পরিবেশের ক্ষতি করে দেয়, এরা পরিবেশের ক্ষতি করছে না এবং তার ফলে জমির উর্বরতা বাড়াচ্ছে, ফলে জমির পুষ্টি পদার্থ বাড়ছে, তার ফলে সেই জমি থেকে যে চাষ হচ্ছিল, সেই জমিতে যা যা চাষ হচ্ছিল তার পরিমাণ বাড়ছে, শস্য ফসলের উৎপাদন বৃদ্ধি করছে। তাদের অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার বলে। দেখো, এটার নামও ফার্টিলাইজার, কিন্তু বায়ো কথাটা কেন যুক্ত হয়েছে, যেহেতু অণুজীব এটা এই পুষ্টিটা ঘটাচ্ছে, সেই জন্য এটাকে বায়ো ফার্টিলাইজার বলছে। তাহলে এক্ষেত্রে কতগুলো পয়েন্ট এই সংজ্ঞার ক্ষেত্রে অবশ্যই করে বলতে হবে, সেটা হলো এরা পরিবেশের ক্ষতি করছে না। কোন কোন অণুজীবগুলো মিলে আছে, মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এরা বলতে হবে একসাথে। আর এদের কাজ কি, জমির উর্বরতা বৃদ্ধি এবং ফসলের উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, এবার এই অণুজীব সার প্রধানত 3টে ধরনের হচ্ছে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোরাইজা। এবার প্রথম আসে ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া ঘটিত অণুজীব সার। এই ব্যাকটেরিয়া গঠিত অণুজীব সারগুলোর মধ্যে আবার দুটো প্রকার আছে, মুক্তজীবী, ব্যক্তজীবী। মুক্তজীবী মানে কি, এই সমস্ত জীবেরা মাটিতে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায়, তাই নাম মুক্তজীবী। অ্যাজোটোব্যাক্টর, ব্যাসিলাস পলিমিক্সা, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত অণুজীবগুলো এরা কি করে, মাটিতেই থাকে এবং বাতাস থেকে বাতাসের যে নাইট্রোজেন সেটাকে টেনে নেয়, নিয়ে মাটিতে আবদ্ধ করে, আর কিছুটা এরা শরীর গঠনেও কাজে লাগায়। এবার এরা যখন মারা যায়, তখন এদের দেহ মাটিতে মেশে, এদের শরীর গঠনে যেটা ব্যবহার হয়েছিল সেইটা আবার মাটিতে ফিরে যায়, ফলে সেখান থেকে উদ্ভিদরা পুষ্টি পাচ্ছে। তাহলে মুক্তজীবী এগুলো ফ্রি অবস্থায় থাকে, মাটিতে মুক্ত অবস্থায় থাকে, অ্যাজোটোব্যাক্টর, ব্যাসিলাস পলিমিক্সা, ক্লস্ট্রিডিয়াম এগুলো। এরপর আসি মিথজীবী, নামটা থেকেই বুঝতে পারছো, মিথজীবীটা আগেই আমরা পড়েছি। তাহলে মিথজীবী মানে কি, এরা অন্য কোনো প্রাণীর সাথে বা জীবের সাথে একসাথে বসবাস করে একে অন্যের সাহায্যের মাধ্যমে। এরা যেমন মুক্ত অবস্থায় বসবাস করতে পারত, মানে কারোর উপর নির্ভর করতে হতো না, এদের ক্ষেত্রে এরা নির্ভর করে। যেমন হলো রাইজোবিয়াম, এই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে, শিম্বগোত্রীয় মানে ডাল জাতীয়, যে ক্ষেত্রে যে সমস্ত উদ্ভিদে এরকম মটরশুঁটির মতো শুঁটি তৈরি হয় এবং সেখান থেকে শস্য পায়, এই জাতীয় উদ্ভিদগুলোকে বলে শিম্বগোত্রীয় উদ্ভিদ। যেমন যে কোনো রকম ডাল, মটর, ছোলা,
তারপর ধরো মানে শিম, এই সমস্ত এগুলোকে শিম্বগোত্রীয় উদ্ভিদ বলে। শিম্বগোত্রীয় উদ্ভিদের যে মূল, সেই মূলে রাইজোবিয়াম বাসা বাঁধে। তাহলে রাইজোবিয়াম মাটিতে কিন্তু এমনি এমনি থাকতে পারে না। শিম্বগোত্রীয় যে উদ্ভিদ, সেই উদ্ভিদের মূলে এসে বাসা বাঁধে। এইরকম যদি শিম্বগোত্রীয় উদ্ভিদের মূল হয়, সেই মূলে এসে এরা বাসা বাঁধছে, ঠিক আছে। এবার ধরো এরকম মূল, এখানে গুচ্ছ মূল রয়েছে, এইখানে এরা এরকম অর্বুদ গঠন করে। অর্বুদ গঠনের মাধ্যমে এখানে এই রাইজোবিয়ামগুলো থাকে। এবার এরা করে কি, এরা বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নিচ্ছে, টেনে নিয়ে কি করে যে এই উদ্ভিদকে পাঠাচ্ছে, মানে এখান থেকে নাইট্রোজেন টেনে নিয়ে উদ্ভিদে পাঠিয়ে দিচ্ছে। আর এই উদ্ভিদ, শিম্বগোত্রীয় উদ্ভিদ ওকে কি করছে, থাকার জায়গা দিচ্ছে। তাহলে এ আশ্রয় দিচ্ছে, আর এই রাইজোবিয়াম এই গাছটাকে নাইট্রোজেন সরবরাহ করছে। এইভাবে একে অন্যকে সাহায্যের মাধ্যমে এরা রয়েছে, তাই জন্য এদেরকে মিথজীবী বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে মিথজীবিতা কাদের মধ্যে, শিম্বগোত্রীয় উদ্ভিদের সাথে রাইজোবিয়ামের, ঠিক আছে। এবার দেখো এই যে ব্যাকটেরিয়া গঠিত যে অণুজীব সার, তার মধ্যে মুক্তজীবী এবং মিথজীবী এই দুই রকম ব্যাকটেরিয়াই মেশানো থাকে, যাতে মাটিতে এই জাতীয় অণুজীব সার যখন ব্যবহার করা হয়, প্রথমে যখন ধরো অ্যাজোটোব্যাক্টর, ব্যাসিলাস পলিমিক্সা এগুলো বাতাসের নাইট্রোজেনকে সহজে টেনে নেয়। এরা কিন্তু মানে রাইজোবিয়াম কিন্তু মুক্ত অবস্থায় থাকতে পারে না। তার মানে এক্ষেত্রে শিম্বগোত্রীয় উদ্ভিদ লাগবে, কিন্তু এদের কাজ করার জন্য কোনো উদ্ভিদের ওপর নির্ভর করতে হচ্ছে না। এই দুই প্রকারই মেশানো থাকে। তারপর আসে হলো সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া বা যেটা আমরা পড়েছি নীলাভ সবুজ শৈবাল, সায়ানো শব্দটা মানে ওইখান থেকে এসছে। এরা পৃথিবীতে বহু পূর্বে মানে এই ব্যাকটেরিয়াদেরকে দেখা গেছে যখন আমাদের এই পৃথিবীতে অক্সিজেন ছিল না। সায়ানোব্যাকটেরিয়ায় তখন বাতাসের যে বিভিন্ন কেমিক্যালকে ব্যবহার করে সেখান থেকে এরা অক্সিজেন তৈরি করেছিল এবং বাতাসে মুক্ত করেছিল। তাহলে এই সায়ানোব্যাকটেরিয়া অনেক রকম হতে পারে, যেমন অ্যানাবিনা, নস্টক্স, সিলিন্ড্রোস্পার্মাম, স্টিগোনেমা, এই সমস্তগুলো। আর এগুলোর যে কাজ, এদের প্রধান কাজ কি, এরা বাতাসে থেকে নাইট্রোজেনকে টেনে নিতে পারে এবং প্রচুর পরিমাণ সেটা উদ্ভিদে সাপ্লাই করে। এদের বাতাস থেকে নাইট্রোজেন টেনে এত বেশি নিতে পারে যাতে মাটিতে আর ইউরিয়া সার আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। মানে ইউরিয়া সার দিলে যতটা নাইট্রোজেন যাচ্ছিল তার থেকেও এদের নাইট্রোজেন সরবরাহ করার ক্ষমতা মাটিতে অনেকটা বেশি, ঠিক আছে। সেজন্য বর্তমানে এই সায়ানোব্যাকটেরিয়া চাষিরা চাষ করছেন, এই উদ্দেশ্যেই চাষ করছেন যাতে অণুজীব সার তৈরি করতে পারেন এবং সেই অণুজীব সার বিক্রি করে সেখান থেকে প্রচুর পরিমাণ লাভ হচ্ছে। এবার এই সায়ানোব্যাকটেরিয়া যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ইউরিয়া তো লাগবেই না, এবং এই যে সায়ানোব্যাকটেরিয়া এটার যা মূল্য তার কিন্তু এই ইউরিয়ার মূল্য তার দ্বিগুণ, ঠিক আছে। তাহলে সেই জন্য বর্তমানে কৃষকেরা এই সায়ানোব্যাকটেরিয়া জমিতে ব্যবহারকে প্রেফার করছেন। তাহলে এই সায়ানোব্যাকটেরিয়ার কিন্তু গুরুত্ব অপরিসীম। এটা সাধারণত মাটিতে ব্যবহার করলে মাটির নাইট্রোজেনের পরিমাণ অনেক গুণ বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে? এই সায়ানোব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়, বাতাসের নাইট্রোজেনকে টেনে নিচ্ছে এবং মাটিতে আবদ্ধ করছে। তার সাথে সাথে এই সায়ানোব্যাকটেরিয়াগুলো যখন মাটিতে জন্মাচ্ছে তারা তো পরিবেশ থেকে টেনে নিচ্ছেই, তার সাথে সাথে এই সায়ানোব্যাকটেরিয়াগুলো যখন মারা যাচ্ছে তার দেহতেও ওরা সেই নাইট্রোজেনটা কিছুটা ব্যবহার করে, যেটা বাতাস থেকে টেনে নিচ্ছে। সেই নাইট্রোজেন যেটা ব্যবহৃত হয়েছিল সেটাও দেহটা পচে গিয়ে কি হচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, সেখান থেকে উদ্ভিদ পুষ্টি পাচ্ছে। তারপরের যে অণুজীব সার যে প্রকার সেটা হলো মাইকোরাইজা। এবার মাইকোরাইজা হলো একরকম ছত্রাক। এই যে ছত্রাক, এই ছত্রাকগুলো সাধারণত পাইন গাছের মূলে দেখা যায়। এই ছত্রাকগুলো এরকমভাবে একে অন্যের সাথে এরকমভাবে যুক্ত করে এরকম হাইফি গঠন করে, ঠিক আছে। এগুলো স্পোর করে এরকমভাবে হাইফি গঠন করে, এই যে জালের মতো একটা গঠন, এটাকে হাইফি বলছে। এবার এই যে মাইকোরাইজা যেহেতু পাইন গাছের মূলে বসবাস করছে, এরাও কিন্তু সাধারণত একে অন্যকে সাহায্য করছে। এক্ষেত্রে পাইন গাছের মূলে থাকছে, ও আশ্রয় পাচ্ছে, আর ও কী করছে, পাইন গাছকে সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? এই যে মাইকোরাইজা থেকে দুই রকম উৎসেচক বার হয়, একটা লিগনোলাইটিক উৎসেচক আর একটা হলো সেলুলোজ
লিগনোলাইটিক নামটা ভালো করে শুনলেই বুঝতে পারবে উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে লিগনিন, সেই লিগনিনকে ভেঙে দেওয়ার নাম মানে যে উৎসেচক সেটার নামই হলো লিগনোলাইটিক। তাহলে এই যে লিগনিনকে ভেঙে দেওয়ার জন্য রয়েছে লিগনোলাইটিক, এবং উদ্ভিদের যে কোষ প্রাচীরে থাকে সেলুলোজ, সেটাকে সেলুলোজ ভঙ্গকারী উৎসেচক এদের বার হচ্ছে। তাহলে দুটো উৎসেচক বার হচ্ছে, লিগনোলাইটিক আর সেলুলোজ ভঙ্গকারী। তাহলে এই দুটো উৎসেচক গিয়ে কি করছে, যে কাঠের টুকরো যেটা পাইন গাছের আশেপাশে পড়ে থাকছে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে, এবং সেখান থেকে যে পুষ্টি পদার্থ সেটা পাইন গাছকে সরবরাহ করছে। তাহলে পাইন গাছের সাথেও এর এখানে মিথজীবিতা দেখা যাচ্ছে, এবং তার বদলে এই পাইন গাছ ওই ছত্রাককে তার মূলে বসবাস করতে দিচ্ছে। তাছাড়াও এই যে ছত্রাক যেটা বললাম এরকমভাবে হাইফি গঠন করে, একটা জালের মতো গঠন করে। এই যে হাইফি সহজে জলকে টেনে নিতে সাহায্য করে, এবং সেই জল পাইন গাছকেও পাঠাচ্ছে এবং সেখান থেকে পাইন গাছ জল পাচ্ছে। ঠিক আছে, এইভাবে একে অন্যকে সাহায্যের মাধ্যমে এক্ষেত্রে এরা বেঁচে রয়েছে। এই যে মাইকোরাইজা এটা দুই রকম হতে পারে, একটা বহিঃ মাইকোরাইজা, একটা অন্তঃ মাইকোরাইজা। আচ্ছা, এই যে মাইকোরাইজা এইটা সাধারণত অর্কিড গাছের মূলেও কিন্তু তৈরি হলে তবেই সেই অর্কিড গাছ প্রকৃতপক্ষে পুষ্টি পায়। এবার দেখো এই যে অর্কিড এটা কোথায় জন্মায়, এই অর্কিড সাধারণত কাঠ, গাছের গুঁড়িতে বা ধরো কাঠের মধ্যে, ইভেন যারা বাড়িতে অর্কিড করো তারাও জানো, আমিও করি সেজন্য বলছি, যে কাঠের টুকরো বা ধরো ওই নারকেলের ছোবড়া, কাঠকয়লা এই সমস্ত দিয়ে ওর যে মিডিয়াম সেটা তৈরি করা হয়। সেই জন্য এই যে অর্কিডের মূলেও থাকে মাইকোরাইজা। এই মাইকোরাইজাটাই ওই কাঠের টুকরোগুলোকে গলিয়ে দেয় এই দুটো উৎসেচক ক্ষরণের মাধ্যমে, এবং সেখান থেকেও পুষ্টি নিচ্ছে। এবার তোমরা বলবে এদেরকে যে গলিয়ে দিচ্ছে, এই যে গাছের গুঁড়িতে থাকছে সেলুলোজ, লিগনিন, এগুলোকে গুঁড়িয়ে দিয়ে কি করছে, এগুলোকে নষ্ট করে দিয়েও কি করছে, মাটির হিউমাস বৃদ্ধি করছে। এতে যখন কোনো পাতা পচে বা ধরো শুকনো ডালপালা এগুলো পড়ে, সেগুলো পচে গিয়ে মাটির হিউমাস বাড়ে। ঠিক তেমনি এরাও এইভাবে মাটিতে হিউমাস বাড়াবার চেষ্টা করছে। হিউমাস যত বাড়বে সেই মাটির পুষ্টি পদার্থ তত বাড়তে থাকবে। এবার বর্তমানে এই যে অণুজীব সার এগুলো কম্বিনেশানে হতে পারে, ব্যাকটেরিয়াও আছে, সায়ানোব্যাকটেরিয়াও আছে, মাইকোরাইজাও আছে, বা দুটো কম্বিনেশানেও হতে পারে, ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া মাইকোরাইজা, বা তিনটের মিশ্রণ এরকমভাবেও হতে পারে। এবার এই যে অণুজীব সারের ব্যবহারের সবচেয়ে বেশি গুরুত্ব যেটা, সেটা হলো প্রথম হলো কি, তুমি যদি এটা বেশিও মাটিতে ব্যবহার করে ফেলো কোনো রকম মাটির কোনো ক্ষতি হচ্ছে না, যেটা রাসায়নিক সারের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতার সাথে করতে হয়, এক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই। দ্বিতীয় হলো রাসায়নিক সারের মতো এটা ততটা দামিও নয়, সেই জন্য ব্যবহার খুব সোজা। আর তৃতীয় হলো এটা শস্যের কোনো রকম ক্ষতি করছে না, এবং সেই শস্য যে যারা খাচ্ছে, সে মানুষ হলো পাখি হলো, তাদের ক্ষেত্রেও কোনো রকম কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অণুজীব সার খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, বিশেষ করে এই নামগুলো আসে, মুক্তজীবী যে ব্যাকটেরিয়া, স্বাধীন, সায়ানোব্যাকটেরিয়া এক্সাম্পল, বা ছোট প্রশ্ন, সেজন্য এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। আর তোমরা সুপার থ্যাঙ্কস ব্যবহার করে বা জয়েন বাটন ক্লিক করে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো। থ্যাংক ইউ।